আমার চরিত্র কেমন, আমাদের চিন্তা ভাবনা কেমন, এগুলো আপনারা বেশ ভালোই বুঝেন। কিন্তু আমি আপনাদের কিছু বলার আগে আমি কিছু বিষয় আমি আপনাদের বিভক্ত করে তারপর আমি প্রকাশ করতে চাই। একটা ব্যক্তির নিজের ব্যক্তি মতামত এক জিনিস, রাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাষ্ট্রীয় পরিচালনা করার ক্ষেত্রে যে নীতিমালা সেটা একটা জিনিস, একটা মানুষের ধর্মীয় যে অনুভূতি, ধর্মীয় যে বিশ্বাস, সেইটি আরেকটা বিষয়। তিন বিষয়। আর এই তিনটা বিষয় নিয়ে অনেক সময় কিছুটা ঘোলাটা হয়ে যায়। আপনারা সকলেই জানেন এই দক্ষিণ এশিয়া মহাদেশে 1947 সনে আমাদের যখন তৎকালীন ব্রিটিশ সরকার আমাদের যখন বিভক্ত করলো, তখন পূর্ব আর পশ্চিম পাকিস্তান বিভক্ত হয় কি নামে, কেন হয় এবং কেন ওইভাবেই এই ভূখণ্ডকে বিভক্ত করা হয়? ধর্মকে কিন্তু কেন্দ্র করে কিন্তু আমাদের বিভক্ত করা হয়েছিল। তো রাজনীতির সাথে যতই আপনি আলাদা রাখতে চান, রাজনীতি কিভাবে না কিভাবে ধর্মের সাথে সম্পৃক্ততা ইতিহাস বলে, বাস্তবতা কিন্তু তাই। কিভাবে না কিভাবে যতই আপনি আলাদা রাখতে চান, রাজনীতি কিন্তু প্রেক্ষাপট এসেই পড়ে। তো বিভক্ত হওয়ার পরবর্তীকালে আমরা এই দেশ পরবর্তীতে পাক বাহিনীদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য আমাদের মুক্তিযোদ্ধা যারা ছিল, এই মানুষের দেশে যারা আত্মসমাজ, যারা এই দেশকে স্বাধীন করার লক্ষ্যে 30 লক্ষ শহীদ, রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের নির্যাতিত হওয়ার পরবর্তীকালে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয় 71-এ। স্বাধীনতার পরে কিন্তু আমাদের অনেক স্বাভাবিকভাবে অনেক বুদ্ধিজীবীরা অনেক মত প্রকাশ করা শুরু করলো যে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, ধর্মের এখানে প্রভাব কতটুকু থাকবে। আমাদের সংবিধানে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে যে ধর্মের অবস্থান কিভাবে হবে, এখানে আমাদের কতটুকু প্রাধান্য দেওয়া হবে, রাষ্ট্রের ভাষা কি থাকবে। অতএব আপনি ইতিহাস কিন্তু সেই সময় স্বাধীনতার সময় কিন্তু যখন আমাদের মুক্তিযোদ্ধারা প্রথম সরকার যখন গঠন করে, তখন সেই সংবিধানেই কিন্তু ইসলাম ধর্মটা কিন্তু একটা বিশেষভাবে কিন্তু প্রাধান্য দেওয়া হয়। এবং আপনারা জানেন, আবারও স্মরণ করা দিই যে আমার পিতা সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সাহেব জাতীয় সংসদে কিন্তু একদিন এটা নিয়ে অনেক বিতর্কিত ছিল যে একটা বিষয় নিয়ে যে বিসমিল্লাহির রহমানির রহিম কি বলা যাবে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম বললে আবার নাকি আপনি আবার রাষ্ট্র আবার ধর্ম এই বিষয়টা আবার রাষ্ট্র পরিচালনা করতে হলে সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম রাখা যায় না, কেন রাষ্ট্র আর সরকার আলাদা। তুমি সুস্পষ্টভাবে আমি কি বিসমিল্লাহির রহমানির রহিম আমি কি ইজারা দিয়ে রাখছি না? আমি মুসলমান, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলতেই পারি। আমি মুসলমান আগে, বাঙালি পরে। আমার পরিচয় আমি মুসলমান। আমি মরা যাওয়ার আগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেই তো আমি ইন্তেকাল করব। এটাই তো আমার জন্য ফরজ। তো আমার এখানে এসে পড়ে যে আমাদের পরিচয়টা কি, আমাদের ব্যক্তিগত মতামত বলেন, আমাদের ব্যক্তি পরিচয় হলো এটাই যে আমরা মুসলমান আগে, রাষ্ট্র পরে। তো এখন প্রশ্নটা উঠলো যে মুফতি সাহেবের কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে এখানে উপস্থাপনা করলো যে কুসংস্কার বা সংস্কৃতি, এটা দিন যত যাইতেছে আসলে তো বাস্তবতা কিছুটা তো হইলেও আমরা একটু বিভ্রান্তিতে পড়ে যাই। আমি ছোটবেলায় অনেক সময় প্রশ্ন করতাম নিজের কাছে, আমি আমার মারও বলতাম আমাকে আম্মু আম্মু এটা কেন বলো, আমি আমার মার আম্মু বলে ডাকতাম। আম্মু আমরা হলুদ কেন করি, গায়ের হলুদ। গায়ের হলুদ কি? গায়ের হলুদ তো এটা এদের বিয়ে শাদিতে গায়ের হলুদ, এটা যে এই যে হলুদ টলুদ লাগায়, তারপরে এই যে গান বাজনা,
তো এটা কেন? আমি তো আবার যখন মসজিদে যাই তখন তো আবার হুজুররা বলে যে এই গান বাজনা এগুলা কিছু করা যাবে না, এগুলা মানে ওই যে বললো না, আমাদের মুফতি সাহেবই তো কথাটা বললো যে আপনারা একটা বিনোদনের সময় আপনি কি ওই গান বাজনার দিকে কি আপনি আখ্যায়িত? সংস্কার, সংস্কৃতি, আমরা কিভাবে আচরণ করব, কিভাবে একজন আরেকজনের সাথে আচরণ করব। আমরা যে একজনের সাথে দেখা হইলে যে বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, এটা তো আমার একটা সংস্কৃতির একটা অংশ, আমার পরিচয়ের একটা অংশ। আমি একজন মুসলমান বিদায় আমি আপনাকে সেই সালাম, আমি আপনার সাথে কথা বলি। তো এই সংস্কার একজন মুসলমান হিসাবে তো আমাকে শিক্ষা আমার অভিভাবকরা দিছে, আমার অভিভাবকদের হয়তো বা তাদের অভিভাবকরা দিছে। এইটা আমরা আমাদের সংস্কৃতি সম্বন্ধে আমরা কিন্তু আমাদের ইসলামের যে পরিচয় সম্বন্ধে শিক্ষা আমরা আলেমদের কাছে, হাফেজ তাদের কাছে জানি যে আমাদের নবীজি, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা শান্তি বিরাজ করুক ওনার উপরে, যে ওনার জীবন উনি কিভাবে যাপন করছে সেইভাবে আমরা চলার, সেই পথে আমরা চলার, হাদিস মেনে চলার, আমরা যাতে পথে যেন থাকি সেই দিকে আমরা যেন আকর্ষিত হই, আমাদের সন্তানকে যেন আমরা আকর্ষিত করতে পারি, সেটাই হলো মূল লক্ষ্য। কিন্তু ওই যে বললাম যে রাজনীতি এমন একটা জিনিস, আপনার ভূখণ্ডের মধ্যে যে অবস্থান, আমাদের চারপাশে কিন্তু ভারত। আমরা যখনই টিভি দেখি, এখন থেকে না, যখন থেকে কালার টিভি, আপনারা অনেকে যারা মুরব্বী আছেন তারা তো জানেন সাদা কালো টিভি ছিল, সাদা কালো টিভি পরে কিন্তু আস্তে আস্তে কালারিং হইলো, তারপরে আস্তে আস্তে কয়েকটা ডিশে কয়েকটা চ্যানেল ঢোকা শুরু করলো, জি টিভি, সোনি ম্যাক্স। তারপরের থেকে কিন্তু আস্তে আস্তে আমরা ইন্ডিয়ার দ্বারায় এই যে টিভির বাক্স দেখতে দেখতে আমরা কিন্তু তাদের সংস্কৃতির প্রতি আকর্ষিত হওয়া শুরু করলাম। আমরা আস্তে আস্তে তাদের মতন আচরণ করা শুরু করলাম, তাদের মতন কাপড় চাপড় কিনা শুরু করলাম অনেকেই, তাই কি না? বাস্তবতা কিন্তু সেখানেই আস্তে আস্তে যায়। এখন টিভির আকারটা আস্তে আস্তে আরো ছোট হয়ে আসছে, টিভি আকারটা এখন এসে আসছে মোবাইলে, মোবাইল এখন হাতে হাতে। এখন একটা বাচ্চা যার বয়স হলো 4, সেও দেখি এখন মোবাইলের মধ্যে পাসওয়ার্ড ঢুকায়া মোবাইলটা আগে দেখে। এখন অভিভাবক যখন তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারতেছে না, তার মনোযোগ যখন থাকে না, সে ওই টিভির বাক্সে কি দেখে না দেখে এটা তার অভিভাবকের খেয়াল থাকে না। সেই বাচ্চা যার বয়স ধরেন নাবালক, মনে করেন 16 বছরের বা 15 বছরের নিচে থাকলে কিন্তু মস্তিষ্কে কিন্তু অতটুক জ্ঞান কিন্তু ধার্য করেনি যে সে বুঝতে পারবে কোনটা সঠিক কোনটা ভুল। স্বাভাবিকভাবে সে কিন্তু প্রভাবিত হইতে পারে, এবং তার মাধ্যমে কিন্তু তার যে আচার আচরণ, সে কোন উৎসবে কি ধরনের আচার আচরণ করবে সে কিন্তু সেটা জানে না। আর আগে একটা জিনিস যেটা হইতো, এই যে আমাদের সম্মানিত কাউন্সিলর সাহেব যেটা বলল, যে এক সময় তার অভিভাবকরাও তাকে কি শোনাইতো, যে আমাদের নবীজির স্ত্রী ধরেন খাদিজার জীবন, আমাদের নবীজি কোন সময় ইসলামের জন্য কোন সংগ্রাম করেছিল, কোন আন্দোলন করেছিল, ছোট ছোট ইসলামের যে গল্পগুলা। আর এখন সেই গল্পগুলার আমরা যত আগে যেমন আমরা মানুষের সাথে মিশার সময় পেত, সময় ছিল, এখন আমরা কাজের মধ্যে এতই ব্যস্ত, সমাজ এমনই একটা অবস্থা হয়ে গেছে যে স্বামীও চাকরি করে, স্ত্রীরও চাকরি করতে হয়। সারা বিশ্বব্যাপী, কিন্তু এটা শুধু বাংলাদেশ না। তো পরিবারের যে সংস্কৃতি, আমাদের যুগ ধরে যুগ কি হয়, এক পরিবার মা তার সন্তানকে কি শিখায় দেয়, এক হলো ভাষা, আরেক হলো কিন্তু খাবার। ভাষা এবং খাবার এবং ধর্ম, এগুলো বিষয় কিন্তু এক যুগের থেকে আরেক যুগে কিন্তু পার হয়। আমরা যতই আমাদের অভিভাবক হিসেবে আমরা যত কম সময় কাটাতে পারতেছি আমাদের সন্তানদের সাথে, বা সন্তানরা আমাদের সাথে, অতই কিন্তু আমাদের সন্তানরা কিন্তু শিক্ষা কিন্তু কম অর্জন করতে পারতেছে দিন যত যাচ্ছে। সংস্কৃতির আপনি মনে করেন যে সঠিক চর্চাটা ব্যক্তয় কিন্তু এখানেই ঘটতেছে, যে আমরা আমাদের শিক্ষাগুলা, যেই শিক্ষাটা আমরা হয়তোবা আমাদের অভিভাবকরা হয়তোবা আলেমদের কাছ থেকে শিখছে, হয়তোবা বিভিন্ন খুতবাতে জুম্মার নামাজ পড়তে গিয়ে হয়তোবা শুনছে, সেই গল্পগুলা আজকে কিন্তু সন্তানরা কিন্তু পাচ্ছে না। অর্থাৎ আমাদের যদি পরিবর্তন করতে হয়, আমাদের মুফতি সাহেব যেটা বলল
যে এই চৌধুরী বাজারকে কেন্দ্র করে আমাদের এক এক করে আমাদের পরিবারকে ধরে, আমাদের বন্ধু বান্ধবকে ধরে, আমাদের আত্মীয় স্বজনকে ধরে এইসব কথা, যেসব কথা আজকে আমাদের মুফতি সাহেব বললো, সেই কথাগুলো এক এক করে ধরে ধরে মুসলমানরা আমরা সকলে কিন্তু সবসময় ঐক্যতায় বিশ্বাস করি। আমরা সেজদা দেই একসাথে, আমরা দাঁড়াই একসাথে কাতারে, আমরা বিশ্বাস করি শান্তিতে, আমরা বিশ্বাস করি ধৈর্যতে। আমি হয়তোবা অবশ্যই আমার জ্ঞান অতটুক না, আজকে মুফতি সাহেবের এখানে ইসলাম সম্বন্ধে যতটুকু জ্ঞান আছে আমার ওই জ্ঞানের ধারের কাছেও না আমি, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে ইসলাম সম্বন্ধে এক এক আলেম, কিন্তু এক এক আলেম না, সরি আমি বলবো যে এক এক ইসলামের সম্প্রদায়ের অনেকগুলো ভাগ আছে। আমি যেমন সুন্নি সম্প্রদায়ের একজন মানুষ, আবার শিয়া সম্প্রদায়ের আবার আলাদা আছে। তো ওই যে আমি যেটা বললাম, আবার একটু পিছিয়ে যাই, যে আমিও ধরেন আমার ফেসবুকে কিছুদিন আগে সুন্নি সম্প্রদায়ের যে শাকেল কার্যক্রমগুলো সেগুলো কিন্তু প্রচার করলাম। এটা হলো রাষ্ট্রের, আমাদের রাষ্ট্র কি বলছে যে বিভিন্ন ধর্ম যে যার ধর্ম যেমনি ঠিক মতন উদযাপন করে তাদের করতে দাও। একজন সংসদ হিসাবে স্বাভাবিকভাবে যেটা সনাতন ধর্ম হোক বা যে কোনো অন্য আমাদের ইসলাম ধর্মের অন্য এটা কি বলো এটারে, আমাদের বিভিন্ন অন্য একটা শিয়া সম্প্রদায়ের হোক, তারা তাদের ধর্ম ঠিক মতন পালন করুক, তাই বলে যে সেটাতে আমি বিশ্বাসী ব্যক্তিগতভাবে সেটা কিন্তু না। আমি সুন্নি সম্প্রদায়ের মানুষ, আমি আমার হুজুররা যেভাবে আমার ইসলাম প্রচার করতে বলতেছে, ইসলাম যেভাবে পালন করতে বলতেছে, আমি সেভাবে কাজ করে যাব। এবং একজন সংসদ হিসাবে আমার পিতা যেভাবে এই ঢাকা 7-এর মধ্যে 120টা মসজিদের সংস্কার বলেন, উন্নয়ন বলেন, ইসলামকে সঠিকভাবে যেন প্রচার করতে পারে সেই লক্ষ্যে যেভাবে তিনি কাজ করে গেছেন, আমি তার সন্তান হিসাবে, এই এলাকার সংসদ হিসাবে আমি আমার কর্তব্য যে আমি যেন সেই দায়িত্বগুলি যেন সঠিকভাবে যেন পালন করে যেতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাকে দেয়। আমি আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করি যে আপনারা আল্লাহর কাছে সেই দোয়া করেন, আল্লাহ যেন সেই তৌফিক দেয়, আমি যেন সেই কাজগুলা করে যেতে পারি। এখন আসেন যে আমি বললাম যে কুসংস্কারের থেকে আস্তে আস্তে কিন্তু অনেক কিছু কিন্তু পরিবর্তন আমি দেখতেছি। এখন আসেন যে বর্তমান পরিস্থিতিটা আরো ঘোলাটা দিন যত যেতেছে হয়ে যেতেছে। কিছুদিন আগে, এই 4-5 দিন আগে শুনলাম যে এই যে আন্দোলন একটা দেশের মধ্যে হচ্ছে, সমাজের বাইরে কিন্তু আমরা কেউই না। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু সকলকে, ব্যবসা বাণিজ্য বলেন, যারা সাধারণ মানুষ রুটি রুজি করে খায় সুন্দর মতন, যে যার মতন ধর্ম পালন করতেছে, তাদের সকলকে কিন্তু প্রভাবিত করতেছে। আন্দোলনের নামটা কি? কোটা আন্দোলন। আন্দোলনের স্লোগান কি? কোটা, আরেক দিক হলো মেধা। আচ্ছা, ভালো কথা। আমরা আস্তে আস্তে এটা মনোযোগ সহকারে আমরা শোনা শুরু করলাম। অবশ্যই মেধার পক্ষে তো সবাই, মেধাবীরা আমাদের দেশকে অগ্রসর করুক সেটাই তো চাবে স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। কিন্তু যত আমি গভীরভাবে মনোযোগ দিয়ে এটা শোনা শুরু করলাম, তখন আমি দিলাম যে দুইটার যে বৈষম্যর কথা বলা হচ্ছে সেটা সঠিক আমার কাছে লাগেনি। আমি ভালো মতন জিনিসটা এক্সামিন করা শুরু করলাম, কারণ আমি কিন্তু সহনশীল। যারা শিক্ষার্থীরা এই ধরনের আন্দোলন করতেছে তাদের উদ্দেশ্য তো ভালো, তারা চায় যে মেধাদের মূল্যায়ন করা হোক, সেটাই হওয়ার উচিত। তো এদিকে কোটা কোন দিকে সেটা বাধা দিতেছে সেটা হলো দেখার বিষয়। কোটার মানে হইলো কি, যে একটা অগ্রাধিকার, একটা গোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া। তো এখানে আমরা জানি যে মুক্তিযোদ্ধাদের একটা আছে কোটা, একটা আমাদের নারীদের আছে, একটা জেলাদের আছে, একটা উপজেলার আছে, এগুলো বিভিন্ন ধৈরা 56% একটা আসে। কোটা নিয়ে যেহেতু কথা অনেক, আমাদের দেশ রত্ন মানবতার মা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই কোটা কিন্তু একটা সময় উঠাই দিছিল যে না, কোটাই থাকবে না। আপনারা সকলেই জানেন এগুলো নিয়ে তো আলোচনা প্রায় গণমাধ্যমে অনেক হইতেছে। আমি গণমাধ্যমের বিষয়টাও আসতেছি। তো তারপরে কি হইলো, একটা পর্যায়ে যায় তারা বললো যে না, আমাদের এটা হাইকোর্ট একটা অর্ডার দিছে যে না, যেটা মুক্তিযোদ্ধারা এটারে কিন্তু প্রতিবাদ করছে যে না, আমাদের এই কোটা থাকতে হবে। আমরা পিছিয়ে পড়া আমরা একটা মানুষ, আমাদের অনেক ক্ষতি হয়েছে, আমাদের ক্ষতিগুলোরে এই কোটাটা থাকা প্রয়োজন। এটা তারা হাইকোর্টে এটার কথা বলাতে কিন্তু তারা এটারে পূর্ণ বহাল করছে। কারা করছে? কোর্টে করছে। কোর্টে করার পরে কিন্তু
এটা নিয়ে কিন্তু আর কোনো সংসদ, আমি সহ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও কিন্তু একজন সংসদ সদস্য, এটা নিয়ে বিচার চলাকালীন একটা বিষয় নিয়ে কিন্তু কথা বলাটা সমীচীন না, যেহেতু এটা বলে ইংরেজি ভাষায় সাবজুডিস ম্যাটার। এটার এটা মানে হলো যে বিষয়টা বিচারাধীন সেই বিষয় নিয়ে কথা বলাটা সমীচীন নয়, কেন এটা বিচার চলতেছে, এটা গণতান্ত্রিক দেশ, বিচার আছে। আমি জানি যে উড়া বাতাসে কি কথা হইতেছে যে না এদিকে তো বিচার মিচার কিছু না, সবই নেত্রী সবকিছু পারে। আচ্ছা ঠিক আছে, উনি একজন অভিভাবক, সকল ছাত্র সমাজের উনি অভিভাবক, উনাকে আস্থা মানে ভরসা। তা আমরা কি করব, ওনারা কি বললো যে আমরা রাস্তা বন্ধ করার কর্মসূচিতে নামবো। রাস্তা বন্ধ করলো তারা, রাস্তা বন্ধ করে তারা ফুটবল খেললো, লুডো খেললো, যে কি বলে কাবাডি খেললো, অনেক কিছু খেলছে টেলছে করছে শান্তিপূর্ণভাবে করতেছে, সমস্যা নাই, দেশ স্বাধীন, আওয়ামী লীগ সরকার এগুলো করতে দেয়, করো। অনেক মানুষের দেখলাম যে ভোগান্তি হইতেছে, অনেকে স্কুলে যেতে পারতেছে না, অনেকে হাসপাতালে চিকিৎসা করতে হবে, ওই ডিউটি ডাক্তার সে যাইতে পারতেছে না। আবার আরেক দিক দিয়ে দেখলাম যে একটা কি বলে আরেকজন মহিলা তার পরিবারকে দেখতে যাবো, তার স্বামীকে দেখা করতে যাবে, সে পারতেছে না। এগুলো বিভিন্ন ভোগান্তি সাধারণ মানুষের তুলে ধরতেছে গণমাধ্যমে। জিনিসটা ওই পর্যায় পর্যন্ত ছিল। একটা পর্যায়ে তারা রাষ্ট্রপতি পর্যন্ত গেল, যে আমরা রাষ্ট্রপতি পর্যন্ত, আমাদের ওই পর্যন্ত ঠিক ছিল যে রাষ্ট্রপতি পর্যন্ত আমাদের আবদারটা আমরা দিব। তো রাষ্ট্রপতির একজন কর্মকর্তা যে ছিল ওখানে ঘটনাস্থলে, তিনি এইটা ওই বঙ্গভবনে তিনি এটা নিল, তাদের ইয়াগুলো আবদারগুলা, সেগুলো কথাগুলো শুনলো, মাসা পর্যন্ত কিন্তু ভালো। তার পরবর্তীতে কালে কি হয়, এবং এটা কিন্তু খুব 3-4 দিনের ব্যবধানে হবে। আর আপনাদের বলার উদ্দেশ্য হলো, আপনারা ঠিক যেমন আজকে যে ইসলাম যে ব্যাপার বিষয় যে আলাপ হইতেছে, এই যে কুসংস্কার যে হচ্ছে, আমাদের আচার আচরণ, আমাদের মনোভাব, আমাদের সংস্কৃতি, আমাদের আদর্শ, আমাদের দর্শন, এগুলো কিন্তু দিন যত যাইতেছে বিনাশ করার কিন্তু একটা প্রচেষ্টা আছে, কিন্তু এটা অস্বীকার করার কোনো কারণ নাই, আছে কি না? আছে। অতে ধাপে ধাপে কি করলো হঠাৎ করে, যে না আমরা প্রধানমন্ত্রী পর্যন্ত, তো প্রধানমন্ত্রী কোথায় গেছে? প্রধানমন্ত্রী গেছে চীন সফরে, দেশের কিছু অর্থনৈতিক উন্নয়ন করার লক্ষ্যে, কিছু কাজ করার লক্ষ্যে তিনি বাইরে গেছে। তিনি আসলো, তিনি ফিরলো, তিনি গণমাধ্যমকে সকলকে ডাকলো, ডাকার পরে তিনি স্বাভাবিকভাবে যেভাবে উত্তর দেয় সেভাবে তিনি উত্তর দেওয়া শুরু করলো বিভিন্ন প্রশ্ন। তা একটা সাংবাদিক দ্বারা প্রশ্ন করা শুরু করলো যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে একটি প্রশ্ন, এই প্রশ্নটা তো বর্তমানে আপনার কাছে করতেই হয়। এটা খুবই দুঃখজনক যে আমাদের ছাত্র সমাজকে, আমাদের দেশের যারা মুক্তিযোদ্ধা, তাদের কাছে মুখামুখি করা দেওয়া হলো। এই বিষয়টা যদি আপনি কিছু একটু বলতেন, কেন আমরা সকলেই জানি যে কোর্টের বিষয়, তো এটা তো আপনারা কিছু করতে পারেন না। এখন কোটা আর মেধা বিষয়টা তো এক না, তা আপনি একটু এই বিষয়টা যদি বলেন। তখন বললো যে হ্যাঁ আপনি তো এটা ঠিক বলছেন, কোটা এবং মেধা একটা বিষয়, মেধাবী কতটুকু, মেধার পরীক্ষা মনে হইতেছে যে মেধাবী না হয়েই তুমি কোটার তুমি যোগ্য হয়ে গেছো, বিষয়টা কিন্তু তা না। 3টা ধাপ আছে, প্রত্যেকটা ধাপে মেধার পরিচয় দেওয়ার পরবর্তীতে 3য় ধাপে যায় আপনি কোটার যোগ্য হবেন। তো প্রশ্ন হলো এইটা যে দুইজনে যদি থাকে মেধাবী, একজন যিনি মুক্তিযোদ্ধার সন্তান না বা নাতি না, আরেকজন যে মেধাবী, কিন্তু দুজনই মেধাবী, অবশ্যই তিনি বললেন যে আমি মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যকে আমি বেছে নেব। তখন আরেকটা কথা তিনি বললেন, এবং বুঝতে হবে তিনি কে। তিনি কিন্তু এই রাষ্ট্রের শুধু প্রধানমন্ত্রী না, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যাকে আমরা আখ্যায়িত করি। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, যে মানুষটা তার পরিবারের সকল সদস্যরে হারাইছে, সকল সদস্যরে তারা কিন্তু 15ই আগস্ট, আপনারা সকলেই জানেন ইতিহাস, আমি বাকি বর্ণনাটা দিলাম না। তিনি আগে আবেগ উপ্লুত হয়ে কিন্তু তিনি একটা কথা বললেন যে তারা পাবে না তো কারা পাবে, রাজাকারের নাতিরা। এই কথাটা তিনি বলছে। এর মানে কিন্তু এই না যে যারা আন্দোলনকারী, ছাত্র আন্দোলনকারী, তাদের আখ্যায়িত করলো। সাথে কি হইলো, এই যে এখন দেখেন কুসংস্কারের ভূমিকা, মিডিয়াগুলা যেটা করে, এতগুলা তো মিডিয়া, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের জননেত্রী শেখ হাসিনা, তিনি এই কাজটা করছে যে সুন্দর মতন গণমাধ্যম রে
আর আসলে গণতান্ত্রিক দেশ, সকলেরই মত প্রকাশ করার একটা ইচ্ছা আছে। তো এই ইচ্ছাটা যেন বাস্তবায়ন করতে পারে সকলেই, অনেকগুলো মিডিয়া চ্যানেলে কিন্তু লাইসেন্স দিছে। তো মিডিয়া চ্যানেলগুলা যে যার মতন একটা প্রতিযোগিতামূলক আচরণ একজনের আরেকজনের সাথে করে, কিন্তু কে সবচেয়ে মানে রসালো, কঠিন, একটু ব্যতিক্রম বক্তব্যটা হাইলাইট কেমনে করা যায়। তো উনি করলো কি, যেই ব্যতিক্রম বক্তব্যটা, যেই কথাটা শুধুমাত্র বলছিল যে যেটা যেটা নিয়ে আজকে কথা হইতেছে যে রাজাকারের ইস্যুটা, সেই কথাটা কাইটা ওটা প্রাথমিক অবস্থা কিন্তু অনেক জায়গায় প্রচার হয়ে গেছে। সাথে সাথে কি হলো, রাত 12টার দিকে সবাই এখন রাজপথে নেমে গেল। তাদের কথা হলো যে প্রধানমন্ত্রী নাকি তাদের নিয়ে এই জিনিসটা বলছে, তাদের কাছে কষ্ট লাগছে, এটা তাদের কাছে ওনারা চায় এখন যে প্রধানমন্ত্রী নাকি এটা প্রত্যাহার করুক। নানান ধরনের বিভ্রান্তি, অপপ্রচার কইরা এই যে কোমল যে শিশুগুলো আছে, যারা ছাত্রগুলো আছে, তাদের কিন্তু আজকে কিন্তু আন্দোলনমুখী করার জন্য একটা গোষ্ঠী কিন্তু সবসময় কাজ করে। এই গোষ্ঠীটা কারা? এরা ঠিক স্বাধীনতার সময় যারা স্বাধীনতা বিরোধী ছিল, বাঙালি হয়েও স্বাধীনতার বিরোধিতা করছে। এমনকি বাঙালি পাক বাহিনীদের কাছে বাঙালি কোথায় লুকায় আছে তাদের চিহ্নিত করে দিছে, যাতে করে তারা এই বাঙালিদের খুঁজে যেন নির্যাতন করতে পারে, আরো বাঙালির যেন খোঁজ নিতে পারে। আমাদের মা বোনদের রেপ করছে, নানান ভাষায় প্রকাশ করার মতন কার্যক্রমের মধ্যে যারা লিপ্ত হয়েছে। কিন্তু এই রাজাকারগুলাই কিন্তু স্বাধীনতার কিন্তু বিরোধিতা করছে। তো বুঝলাম তারা এখন কি বলে, আমরা কারা, তোমরা কারা, আমি বাকিটা বললাম না। তো এই শব্দটা এত হালকা বানায় ফেলেলা। এটার পিছে বাঙালি হিসাবে আমি যখন এটা গণমাধ্যমে যখন একের পর এক দেখতেছিলাম, আমি তরুণ প্রজন্ম হিসাবে, একজন সংসদ হিসেবে আমার নিজের কাছেও কিন্তু একদিকে হতাশ, একদিকে অবাক, একদিকে আশ্চর্য লাগে। এখন ফিরে আসি যে ইসলাম কি শিখায়? শান্তি, ধৈর্য। কই গেছে তোমাদের ধৈর্য? কোথায় গেল শান্তি রক্ষা করার মনোভাব? দেশের মধ্যে যে কোনো সময় কোনো ধরনের একটা অপপ্রচার ছড়া দিলা মানুষের মধ্যে বিভ্রান্তি করার জন্য, তখন আমাদের বাধা কোনটা? লাস্টে অবশেষে আমাদের কাছে থাকে কি? যখন সরকার থাকে না, যখন নৈরাজ্য ছড়ায় যায়, যখন অবশেষে আমাদের কোনো আস্থা থাকে না, তখন একমাত্র আমাদের কাছে কিন্তু আল্লাহ ছাড়ার কিন্তু কোনো উপায় থাকে না। তখন আমরা কিন্তু আমাদের সেই ছোটবেলার থেকে যতটুক ইসলাম সম্বন্ধে জানি, যে বিশ্বাস মনে থাকে, সেই বিশ্বাসগুলোর প্রতি কিন্তু টানায়। যখনই আমি কোনো আঘাত পাই, কষ্ট পাই, বা জীবন মরণের সাথে লড়াই করি, তখন কিন্তু আমার একটাই আস্থা থাকে, ইসলাম। আমি কিন্তু সেদিকে ফিরে আসি, তখন কিন্তু আর কোনো সরকারের দিকে তাকাই না বা এদিক ওদিক কিন্তু দেখি না। কিন্তু সংস্কার বা সংস্কৃতি, যে সংস্কৃতিগুলা আমাকে ইসলাম শিখে আসছে, সেই সংস্কৃতিগুলা কোথায় যায়? তো অভিভাবকরা এই ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা ভূমিকা আমি মনে করি আন্দোলনে কিন্তু পালন করতে পারতো। কিন্তু তারা কি, এই আন্দোলনকারীরা কি একা? এই আন্দোলনকারীর মধ্যে কিছু ইন্ধনকারী আছে, সে বিএনপি জামাতের কিছু কুসংস্কারের কিছু মানুষ আছে, যারা যে কোনো ইস্যুরে যে কোনো সময় বিতর্কিত করে দেশের মধ্যে কেমন নৈরাজ্য সরানো যায়। আজকে তাদের মধ্যে 3 জন হয়তো বা নিহত হয়েছে, আমাদের মধ্যে আজকে 1 জন নিহত হয়েছে। দিন যত যাবে জিনিসটা কিন্তু আরো ব্যতিক্রম একটা পরিস্থিতি কিন্তু যেতে পারে। আমার এখানে বলার উদ্দেশ্য হলো এইটা, যে আমি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসার ফলে আমি কিন্তু এই অত্র এলাকায় 88% যত প্রাপ্তি ভোট ছিল, এই দ্বাদশ জাতীয় সংসদে 88% ভোট জয়লাভ করে কিন্তু আপনারা আমাকে আপনাদের ন্যায্য অধিকার আদায় করার লক্ষ্যে কিছু বলার জন্য আপনারা আমাকে জাতীয় সংসদে পাঠাইছেন। কি করার জন্য? আমাদের রাস্তাঘাটের সমস্যা আছে, আমাদের এলাকায় সমস্যা আছে, পানির সমস্যা, গ্যাসের সমস্যা, এগুলা নিয়ে কথা বলতে, কাজ করার জন্য। এবং আমি সেই কাজেই নিয়োজিত। প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমরা আমাদের এক একটা এলাকায় আমাদের যারা কাউন্সিলর আছে তাদের সাথে বসে আমরা তাদের, এবং আমাদের ওখানে ফায়ার সার্ভিস বা অন্যান্য আমাদের সরকারের যারা প্রতিনিধি যারা আছে, আমাদের ডেসা, ডেপিডিসি, সিটি কর্পোরেশন, আমাদের বিভিন্ন ক্ষেত্রে সরকারের যত প্রতিষ্ঠানগুলো আছে,
সকলকে নিয়ে বসে একটা করে নাগরিক সভা আমরা এক এক করে আয়োজন করতেছিলাম। তা আমরা কিন্তু উন্নয়নে বিশ্বাস করি, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা কিন্তু সেই দিকে কাজ করতেছিলাম। কিন্তু এখন আমারে কোদিকে ব্যস্ত করে দিল এই যে এই ধরনের কুসংস্কার, এই কুসংস্কার আনার জন্য এখন আমাদের রাজপথে থাকতে হবে। কেন এই কোমল শিশুদের কিন্তু তারা কিন্তু এত নিষ্পাপ না, তাদের মধ্যে আমরা বুঝতে পারতেছি না কারা ছাত্র আর কারা শিবির আর কারা জামাত। এখন স্বাভাবিকভাবে আমার একজন সংসদ হিসাবে, একজন বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য হিসাবে আমার সকল কর্মীদের নিয়ে কিন্তু আমার রাজপথে অবস্থান করতে হবে। এবং প্রয়োজনে যেটা আজকে আমি বিশেষভাবে আপনাদের বলতে চাই যে আপনাদেরও সামাজিকভাবে আপনাদের সচেতন হইতে হবে এবং প্রয়োজনে যদি ডাক পড়ে আপনাদেরও সকলকে রাজপথে সুতোর সাথে অংশগ্রহণ করতে হবে, যদি করে আপনারা এই কুসংস্কারগুলা এবং এই উন্নয়নের যে এই ব্যাহত করার যে প্রচেষ্টা সেটা যদি আপনারা থামাইতে চান। কেন আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যৎরা আপনারা নিশ্চিত করবেন। কেন আমার কিন্তু পিতা ঠিক 96 সনে যখন যে কোনো হরতাল করতো বা যে কোনো কার্যক্রমের মধ্যে আপনার নেমে পড়তো, তখন কিন্তু প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা ব্যবসায়ী সকলেই কিন্তু রাজনৈতিক যে কোনো কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করত। এবং সেই দিন দূরে নাই, আমাদের সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে হবে, আমাদের ইসলাম ধর্ম যেন কেউ বিকৃতি না করতে পারে, আমাদের মধ্যে যেন অপপ্রচার কেউ প্রচেষ্টা না যেন করতে পারে, সেই দিকে আমাদের লক্ষ্য করতে হবে। আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য, এই দেশের ভবিষ্যতের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে সঠিক ভূমিকা আমাদের পালন করতে হবে। আমি সকলের কাছে দোয়া কামনা করি আমার দ্বারায় যেন ভুল না হয়, আমার দ্বারায় যেন কোনো অপপ্রচার বা ভুল যেন আমার সিদ্ধান্ত না নেওয়া হয়, এবং অপপ্রচারকারী এবং যারা আমাদের এই ধরনের কুসংস্কার যারা প্রচার করতেছে তাদের জন্য আমি সঠিকভাবে যেন দমন করতে পারি, আমরা যেন সঠিকভাবে এই সমাজকে যেন রক্ষা করতে পারি, আমরা যেন আমাদের এলাকায় সুস্থভাবে সুন্দরভাবে যে যার ধর্মই পালন না করুক না কেন, যেটা আমাদের ইসলাম ধর্মে আছে, অন্য ধর্মে থাকলেও তাদের কিন্তু আমরা শান্তিতে যেন ধর্ম পালন করতে দেই, আমাদের ইসলামে কিন্তু সেটাই বলা, এবং আমি কিন্তু সবসময় সেটাই করারই চেষ্টা করি। তা আমাদের মধ্যে যেন খুব শান্তি যাতে বিরাজ করে সেই লক্ষ্যে আপনারা দোয়া করবেন, এবং আমি যেন আমার দায়িত্ব যেন সঠিকভাবে পালন করে যেতে পারি, মানুষের জন্য কিছু যেন করতে পারি, মানুষের জন্য আর্থিক সামাজিক অবস্থান যেন উন্নয়ন করতে পারি সেই দিকে, এবং মঞ্চে প্রবিষ্ট যারা আছে তাদের সকলের দোয়া কামনা করে আমার পিতা সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সাহেবের জন্য দোয়া কামনা করি। এবং অবশেষে যেটা না বললেই নয়, এই যে আমাদের দেশরত্ন, আমাদের মানবতার মা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যাকে 18 বার হত্যা করার কিন্তু চেষ্টা এই রাষ্ট্রে হয়েছে, এটা একটা বাস্তবতা, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে না। দোয়া করবেন এই যারা কুসংস্কার বাদীগুলা যেগুলো আছে, কিছুদিন পরপরই একটা পায়তারা কইরা দেশের মধ্যে একটা অনৈরাজ্য সৃষ্টি করে, আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করে, সেই জন্য আমাদের দেশকে যেন আর্থিক সামাজিক যে মর্যাদাটা আন্তর্জাতিক ভাবে যেভাবে আমাদের দিয়েছে, আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি বাঙালি হিসাবে, সেই ওনার জন্য আপনারা দোয়া কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।